একবার চোখ বন্ধ করে ভাবুন, চারপাশে শুধু বরফ, শান্ত পরিবেশ এবং আপনাকে ঘিরে আছে হিমালয়ের স্নিগ্ধ সৌরভ। এমন এক জায়গায় যেতে চান যেখানে বয়স বেশ কয়েক বছর কমে গিয়ে ফিরে পাবেন কৈশোরের সেই উদ্যম, যেখানের শীতল হাওয়ায় মনের সমস্ত ক্ষত সেরে ওঠে। আমাদের হিমাচল সিরিজের ষষ্ঠ পর্বে আজ আপনাদের নিয়ে যাব মানালির খুব কাছে অবস্থিত এক দুর্দান্ত জায়গা সোলাং ভ্যালিতে। সাথে থাকছে বিশ্বের দীর্ঘতম হাই অল্টিটিউড টানেল অর্থাৎ অটল টানেল। মানালিতে অবস্থিত এক সেরা ক্যাফের সন্ধানও থাকছে এই ভিডিওতে। মানালি ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমাদের গন্তব্য সোলাং ভ্যালি, অটল টানেল এবং সিসু। গতকাল পর্যন্ত হেভি স্নোফলের কারণে অটল টানেল বন্ধ ছিল। সুখবর হলো আজ তা ট্যুরিস্টদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। উইন্টার হিমাচল ভ্রমণ করলে এটা মাথায় রেখেই ট্রিপ প্ল্যান করবেন যে সমস্ত রাস্তা খোলা নাও থাকতে পারে। সোলাং ভ্যালি, অটল টানেল এবং সিসু একই রাস্তায় পড়ে, সব থেকে দূরে সিসু। তো প্ল্যান হচ্ছে আগে সিসু যাব, সেখানেই ব্রেকফাস্ট করব আমরা। ফেরার পথে অটল টানেল এবং সোলাং ভ্যালি দেখব। মানালি থেকে সিসুর ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার, তবে আমাদের গাড়ি প্রায় 5 কিলোমিটার যেতে না যেতেই বাইরের দৃশ্য বদলাতে শুরু করলো। এই রাস্তার সিনারিগুলো এতটা সুন্দর ছিল তা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। কেউ ইন্টারেস্টেড না থাকলে টিপ করে নিতে পারেন। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। অটল টানেল যখন পৌঁছালাম তখন সময় সকাল 11:30। ডিস্টেন্স খুব বেশি না হলেও রাস্তায় ট্রাফিকের জন্য সময় বেশি লাগলো। 3 অক্টোবর 2020 সালে এই অটল টানেল উদ্বোধন হয়। 9 কিলোমিটার দীর্ঘ এই টানেল 10,000 ফিট উচ্চতার উপরে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। টানেলের মধ্যে অ্যানাউন্সমেন্ট সিস্টেম আছে, কিছু দূর বাদ এক্সিট পয়েন্টও আছে। টানেলের মধ্যে গাড়ি থামানো বা গাড়ি থেকে নামা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। টানেলের এপারের দৃশ্য যদি এত সুন্দর হয়, 9 কিলোমিটার পার হয়ে যখন টানেলের ওপারে যাব তখন সিনারি ঠিক কতটা সুন্দর হবে সেটা ভাবছি। এমন সময় হলো এক বিপত্তি। স্নোফল শুরু হওয়ার কারণে শিশু যেতে অ্যালাউ করা হচ্ছে না। পায়ে হেঁটে একবার বেরিয়েছিলাম বাইরের দৃশ্য দেখার জন্য, তবে সাথে সাথে স্থানীয় পুলিশ আমাদের গাড়িতে ফেরত পাঠায় এবং অন্য সমস্ত গাড়িগুলির মতো অটল টানেলের ওপার থেকে আমাদের গাড়িও ঘুরিয়ে দেওয়া হয়। সেই মুহূর্তে কিছুটা দুঃখ অভিমান হলেও পরে রিয়েলাইজ করেছিলাম এরকম দুর্গম প্রাকৃতিক পরিবেশে এই সাবধানতাগুলো অবলম্বন করা খুবই জরুরি। এখানে গাড়িগুলোর ওপরে পড়ে থাকা বরফ দেখে আন্দাজ করাই যেতে পারে এখানে কিরূপ স্নোফল হয়। আমাদের ড্রাইভারের থেকে শুনেছিলাম সে নাকি এরকমই এক পরিস্থিতিতে স্নোফলের কারণে টুরিস্ট নিয়ে এই টানেলে আটকে পড়েছিল সারা রাত। সাথে না ছিল খাবার, না পর্যাপ্ত জল। ফেরার পথে অটল টানেলের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। যেহেতু এখান থেকে আর সামনে যেতে দিচ্ছে না, তাই অনেক পর্যটক এখানেই বরফের মজা নিচ্ছেন। এমন সময় শুরু হলো স্নোফল। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন খুব অল্প হলেও স্নোফল শুরু হয়েছে।
আজ 9 ফেব্রুয়ারি 2025। আমি এখন বসে আছি স্বর্গে। না, আমি এখন বসে আছি সোলাং থেকে আটাল যাওয়ার রাস্তার একটা সাইডে। ভিউ পয়েন্টগুলোতে প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়, তাই এখান থেকে ফেরার পথে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে এই জায়গাটায় নেমে চলে এসেছি। সোলাং ভ্যালি থেকে আটাল টানেল যাওয়ার রাস্তাটা প্রায় পুরোটাই এরকম পুরু বরফের চাদরে মোড়া। ক্রাউড অ্যাভয়েড করতে চাইলে এরকম যে কোনো ফাঁকা জায়গার পাশে গাড়ি দাঁড় করিয়ে বরফের মজা নিতে পারেন। এখান থেকে চারিদিকে সিনারিটা একবার দেখুন। পাহাড় দেখা যাচ্ছে না, শুধু বরফই বরফ। এই জায়গাটায় আসার পর ক্ষুধা তৃষ্ণা ভুলে প্রায় 2 ঘন্টা বরফ নিয়ে খেলেছিলাম এখানে। এখন সময় দুপুর 2টো। বেড়ানোর এক্সাইটমেন্টে খাবার জল কিছুই খাওয়া হয়নি। এই রকম ভুল আপনারা একদমই করবেন না, কারণ এই রাস্তায় কোনো দোকানপাট নেই, আর এই রাস্তায় জ্যাম ভালো রকম হয়। খাবার বা জল একেবারে সোলাং ভ্যালিতেই পাবো। ভয়ানক জ্যাম পেরিয়ে সেদিন যখন সোলাং ভ্যালি পৌঁছালাম তখন বিকেল 4টে বেজে গিয়েছে। রাস্তার ধারের একটা স্টল থেকে নিয়েছিলাম পাহাড়োয়ালি ম্যাগি আর কড়ক চায়। ম্যাগিতে এখানে কিছু ভেজিস দেওয়া আছে। খিদের মুখে দুর্দান্ত সুস্বাদু লেগেছিল এই ভেজ ম্যাগি। এবারে একটু ভ্যালির দিকে যাওয়া যাক। সোলাং ভ্যালিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার এবং স্নো অ্যাক্টিভিটি। ভ্যালির সামনে একটা ক্যাফে আছে। বর্তমানে এখানে স্নো একটু কম থাকার জন্য মোটর স্লেজ রাইডটা বন্ধ আছে। বাচ্চাদের এখানে নিয়ে এলে খুব এনজয় করবে। বাচ্চাদের জন্য এখানে অনেক রকম রাইড আছে। ওইদিকে হলো রোপওয়ে সেন্টার, আর এখানে সমস্ত স্নো অ্যাক্টিভিটি বুকিং এর কাউন্টার। রেড চার্টটা একটু পরে শেয়ার করছি। অপূর্ব সুন্দর এই সোলাং ভ্যালিতে আপনারা অনায়াসে একটা পুরো দিন কাটিয়ে দিতে পারেন। আমরা টোটাল 7 দিনের প্যাকেজে গাড়ি বুক করেছিলাম। ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তবে যারা মানালি থেকে প্রাইভেট ট্যাক্সি বুক করে আসতে চাইবেন তার জন্য খরচ পড়বে মোটামুটি 2 থেকে 2,500 টাকা। মানালি থেকে সোলাং ভ্যালির দূরত্ব প্রায় 13 কিলোমিটার। তবে বেশ জনপ্রিয় জায়গা হওয়ার কারণে বরফের সময় রাস্তায় জ্যাম থাকে ভালো রকম। ভ্যালির এদিকে আছে দেবতা কাঞ্চননাগের মন্দির। মন্দিরের পাশেই আছে আই লাভ সোলাং ভ্যালি লেখা বোর্ডটা। এটার সামনে ছবি নেওয়া কিন্তু বাধ্যতামূলক। এখান থেকে ভ্যালির ভিউ অসাধারণ ছিল।
রোপওয়ে সেন্টারের অপোজিটে এই ছোট্ট মন্দিরটা বরফের কারণে দারুণ দেখতে লাগছে। এই হলো সোলাং ভ্যালি স্নো অ্যাক্টিভিটির রেট চার্ট। এখানে হলো প্যারাগ্লাইডিং বুকিং কাউন্টার, রোপওয়ে সেন্টারের ঠিক অপোজিটে। সোলাং ভ্যালি থেকে ফেরার সময় রাস্তার পাশেই দেখে নিয়েছিলাম নেহেরু কুণ্ড। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নামে এই ওয়াটারফলের নামকরণ হয়েছে। বিশুদ্ধ জলের জন্য জনপ্রিয় এই ওয়াটারফলে তখন কোনো জল ছিল না। আমরা বরফে যাওয়ার জন্য এখান থেকে ড্রেস এবং জুতো ভাড়া নিয়েছিলাম। ড্রেস এবং জুতো নিয়ে ভাড়া পড়েছিল 400 টাকা পার পারসন। বরফে নামতে চাইলে এরকম ড্রেস এবং জুতো নিতেই হবে, কারণ নর্মাল জুতো বরফে প্রচণ্ড স্লিপ করবে এবং জামা কাপড় ভিজে যাবে। সারাদিন দৌড়ঝাঁপের পর সন্ধ্যায় বশিষ্ঠে এই ক্যাফেটাতে গিয়েছিলাম। লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা মানালিতে এখানেই স্টে করছি। মাত্র 600 টাকায় একটা 3 স্টার হোটেল পেয়েছি। সেই ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। মানালি ভ্রমণের সমস্ত তথ্যও পেয়ে যাবেন সেখানে। ক্যাফের ভিতরে না বসে আমরা চলে গিয়েছিলাম ব্যালকনিতে। এখানে পাহাড় এবং ভ্যালির সুন্দর ভিউ আছে, তাই তীব্র ঠান্ডার পরোয়া না করে এখানেই বসবো ঠিক করলাম। এখান থেকে আমাদের 3 জনের জন্য নিয়েছিলাম চা। আর নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ। এটা খুবই টেস্টি এবং ক্রিস্পি ছিল। একটা ভেজ চিজ স্যান্ডউইচ নিয়েছিলাম, ট্রিপল লেয়ারের স্যান্ডউইচ, ভিতরে চিজ এবং ভেজিসের স্টাফিং দেওয়া। একটা ভেজ নুডলসও নিয়েছিলাম, এটাও খেতে বেশ ভালো ছিল। আর শেষে নিয়েছিলাম 1 প্লেট মোমো। মোমোর টেস্ট খুব একটা ভালো লাগেনি, কিন্তু বাকি সমস্ত আইটেমের টেস্ট দারুণ ছিল। আর সবচেয়ে সেরা ছিল ব্যালকনি থেকে ভিউটা। রাত্রে জোম্যাটো থেকে ইডলি অর্ডার করেছিলাম। মানালিতে রাত 12টা পর্যন্ত মোটামুটি আশপাশের সমস্ত রেস্টুরেন্ট থেকে খাবার পেয়ে যাবেন। আজকের পর্ব এবং আমাদের হিমাচল সিরিজ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের হিমাচল ভ্রমণের বাকি ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার যোগিনী ফলস এবং বিয়াস নদী ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে।